স্বাগত নিউজ 24 দুপুর ২টার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আফরিন আনোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিরাজগঞ্জের সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। স্থানীয়রা জানিয়েছে বাসটি উল্টে পাশের রাস্তায় ছিটকে পড়ে একটি ভ্যানকে চাপা দিলে এক নারীসহ 4 জন নিহত হন। সকাল 9:30টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাবার পথে শুক্রবার সকাল 9:30টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে পার্শ্ব রাস্তায় ছিটকে পড়ে একটি অটো ভ্যানকে চাপা দেয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এদিকে মাদারীপুর সদর উপজেলার খাগতি এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় সুমন নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 3 জন। পরে বিক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল 8:30টার দিকে। নিহত সুমন মাদারীপুর সদর উপজেলার ঘটমাছি এলাকার বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দিদার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বাকেরহাট থেকে চট্টগ্রামের দিকে যাবার পথে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে সুমন নামে এক যুবক নিহত হয়। নিহত সুমন ওই অটোরিকশা চালক। এ সময় স্থানীয় মানুষ বিক্ষুব্ধ হয়ে বাসে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় আধ ঘণ্টা মাদারীপুর শরীয়তপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। শুক্রবার সকালে সড়ক পথে নির্মাণাধীন পদ্মা সেতু পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। তার গাড়িবহর পদ্মা সেতুতে ওঠার পর 7 নম্বর পিলার থেকে 18 নম্বর পিলার পর্যন্ত 1.5 কিলোমিটারের বেশি পথ পায়ে হেঁটে পার করেন বঙ্গবন্ধুর 2 কন্যা। প্রধানমন্ত্রীর গাড়িবহর সকাল 7:50-এ মাওয়া প্রান্ত দিয়ে সেতুতে ওঠে। এরপর 8:30টার দিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে নামে গাড়িবহর। পরে সেখানেই নাস্তা খাওয়ার পর আবার সেতু পার হয়ে সড়ক পথেই তারা ফেরেন ঢাকায়। নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখ্যান আর আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপির একমাত্র প্রাপ্তি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সরকার পতনের আন্দোলন করছেন, আন্দোলনে চরম ব্যর্থতা আর নির্বাচনে জনগণের প্রত্যাখ্যানই তাদের প্রাপ্তি। এখন আবার বলছেন সরকারকে পদত্যাগে বাধ্য করতে ওয়ার্ম আপ চলছে। প্রকৃতপক্ষে নেতিবাচক এবং হঠকারী রাজনীতির কারণে দেশের জনগণ তাদের চিনে ফেলেছে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে বর্তমান সরকার। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, রাজপথে আন্দোলনের মাধ্যমেই প্রতিষ্ঠা হবে গণতন্ত্র। বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি চায় দেশের মানুষ। বন্দী অবস্থায় তিনি হাসপাতালে আছেন, তবুও এই সরকারের কাছে মাথা নত করেননি। গণ আন্দোলন গড়ে তুলতে জাতীয় ঐক্যের ডাক দেন তিনি। দাবি জানান বিএনপি চেয়ারপারসনের মুক্তিরও। যেখানে সত্যিকার অর্থেই লক্ষ্যটা হচ্ছে যে একটা একদলীয় শাসন ব্যবস্থা বহাল রাখা। তিনি হচ্ছেন একমাত্র যন্ত্রী যিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য 9 বছর রাজপথে সংগ্রাম করেছেন। উড়ে এসে জুড়ে বসে মন্ত্রী হন নাই বা প্রধানমন্ত্রী হন নাই, মানুষকে সঙ্গে নিয়ে হয়েছেন। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে 2021 সাল।
31st নাইট উদযাপন আর নতুন বছরকে বরণের অপেক্ষায় রাজধানীবাসী, যদিও নানা শঙ্কায় সীমিত করা হয়েছে আয়োজন। ডিএমপির পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে, তাতে নিষিদ্ধ করা হয়েছে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান। সন্ধ্যার পর থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে ঢাকা। করোনা শঙ্কায় ঘরেই নতুন বছরকে বরণ করার অনুরোধ জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। ইংরেজি নতুন বছরকে বরণ করে নিতে উৎসাহের কমতি নেই মানুষের মাঝে, কিন্তু করোনা বাস্তবতায় গত 2 বছর ধরেই বন্ধ ছিল সব আয়োজন। এবারও তার ব্যতিক্রম নয়, বন্ধ থাকছে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান আয়োজন সহ অনেক কিছুই। ডিএমপির পক্ষ থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে তাতে রাত 8টার পর থেকেই যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল এবং গুলশান সহ অভিজাত এলাকাগুলোতে। বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আনন্দ উৎসব করা বা গান বাজনা করা বা নাচানাচি করা, এইগুলো আমরা এই এলাকায় আমরা অনুমতি দিই না, ফলে এটি কমপ্লিটলি বন্ধ থাকবে। উন্মুক্ত স্থান পরিহার করে ঘরেই পরিবারের সদস্যদের নিয়ে নতুন বর্ষবরণের অনুরোধ করা হয়েছে। নিরুৎসাহিত করা হয়েছে ছাদে পিকনিক করা কিংবা আতশবাজির আয়োজন। জনস্বার্থের কথা মাথায় রেখে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। পটকা এইগুলা ফোটানোর থেকে বিরত থাকার জন্য অনুরোধ করব, কারণ এটি সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে। বয়স্ক মানুষ যারা রোগী আছেন, হার্টের রোগী আছেন, তারা আকস্মিক শব্দে অনেক সময় মারাত্মক অসুস্থতায় পড়তে পারেন। এবারের বর্ষবরণকে কেন্দ্র করে বড় কোনো নাশকতার আশঙ্কা না থাকলেও সাধারণ মানুষকে ঘরে রাখতে তৎপর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এবারে ফিরে দেখা 2021 নিয়ে বছর পরিক্রমা। মহামারীর ধাক্কা সামলে কোভিডকে সঙ্গী করে বেঁচে থাকা আর ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার প্রচেষ্টাই ছিল 2021 সাল জুড়ে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, রপ্তানি ও রেমিটেন্সে কিছুটা ধাক্কা এলেও অর্থনীতি ভেঙে পড়েনি, বরং প্রতিযোগী অনেক দেশের চেয়ে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। যদিও দ্রব্যমূল্যের বাড়তি চাপ ভুগিয়েছে নিম্ন আয়ের মানুষগুলোকে। ফিরে দেখা 2021-এর অর্থনীতি কেমন ছিল তার বিশ্লেষণ তুলে ধরেছেন বাবু কামরুজ্জামান। জামালপুর জেলার ইসলামপুর থেকে ঢাকার অদূরের ফকিরখালী এলাকায় কাজ করতে এসেছেন আবু মিয়া। তার সাথে একই এলাকার মোহাম্মদ শহীদুল্লাহ সহ আরও 3 জন দিনমজুর হিসেবে কাজ করছেন। রুটিরুজির প্রয়োজনে ভাসমান জীবনের গল্পটা স্বস্তির নয়, বরং 2021 সালের অনেকটা সময় কেটেছে কাজহীন। লড়াই করতে হয়েছে অভাব অনটনের সাথে। কাম করতে পারিনি, হ্যাঁ, বাইরে বসে আসলাম। বেশ অভাব আছিল, এই বছর খুব কঠিন গেছে। সোয়াবিনের তেল দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে, ব্যাগ জিনিস সাবান তেল যা সব দাম বাড়তেছে। আঙ্গানটা কিছু গেছে, কোনো দাম বাড়তেছে না। 2020 সালে কাজ হারিয়ে যারা প্রণোদনার অর্থ কিংবা ধার কর্জে টিকেছিলেন, 2021 সাল তাদের অনেকের কাজ ফিরিয়ে দিলেও দুর্দশা কাটেনি। এর মধ্যে বছর জুড়ে বেড়েছে জীবনযাত্রার খরচ। পিপিআরসি অর্থনীতি সমিতি সহ একাধিক সমীক্ষায় উঠে আসে, করোনা গরিব বানিয়েছে প্রায় 3.5 কোটি মানুষ। যদিও বিদায়ী বছরের শুরুতে চমক দেখায় প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, তবে বছরের দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে তা কমতে থাকে। বছর শেষে নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে দ্রব্যমূল্যের চাপ। সার্বিক মূল্যস্ফীতি চোখ রাঙিয়েছে 6% ঘর। ইনফ্লেশন বাড়লে পরে সেটার একটা প্রতিক্রিয়া জনজীবনে পড়বে, এবং ইনফ্লেশন সবসময় ট্যাক্স অন পুয়ার অ্যান্ড গেইন অন দ্য রিচ, ধনীকে ধনী করবে। রেমিটেন্সটা কমছে, কিন্তু সেটা আমি তো সবসময় বলছি যে গত বছরটা ছিল ট্রানজিশনাল ইয়ার, আমরা আগের লেভেলে চলে যাব। যারা চাকরি করে তারা, যারা ব্যবসা করে তারা, যারা দেশের অন্যান্য সেক্টরে কাজ করে, সবাই কিন্তু কোনো না কোনো ভাবে অসুস্থ ছিল। 2022 সালে আমরা ঘুরে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ।
তবে মহামারীর সাথে বৈশ্বিক এই লড়াইয়ের মধ্যেও বছরের শুরুতেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার মর্যাদা লাভ করে বাংলাদেশ। এছাড়া রপ্তানি আয়ও ছিল অনেকটা চমক। এরই মধ্যে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা IMF জানিয়েছে, সংক্রমণের হার কমে আসা এবং সরকারের অনুকূল নীতি সহায়তা অব্যাহত থাকায় 2021-22 অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা GDP 6.6% প্রবৃদ্ধি হতে পারে। 2021-এর অর্ধেক বছরই প্রায় জুলাই পর্যন্ত আমাদের অর্থনৈতিক কার্যক্রম খুবই ইম্প্যাক্টেড হয়েছিল লকডাউনের কারণে, এবং মানুষের একটা যেটাকে বলে যে মনস্তাত্ত্বিকভাবে মানুষ একটু দুর্বল অবস্থানে ছিল। এখন কিন্তু সেটা নাই, এখন অনেক স্টিমুলেটেড অনেক আছে। বিদায়ী এই বছর শেষে নতুন বছরে মানুষের জীবনমান উন্নয়নের বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে 2022। সচল নয় বরং ক্ষতবিক্ষত অর্থনীতিকে টেনে তোলাই মূল লক্ষ্য ছিল 2021 সাল জুড়ে। তবু যে কোনো দুর্যোগে বাঙালির লড়াই করার যে তীব্র স্পৃহা এবং খেটে খাওয়া মানুষের যে কর্মোদ্যম, তার হাত ধরেই অনেকটা ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাই বিজয়ের 50তম ঐতিহাসিক এই বছর পুরোপুরি উৎসবমুখর না হলেও ঘুরে দাঁড়ানোর বার্তা ছড়িয়েছে বিশ্বময়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছর জুড়েই ছিল উৎসব মুখরতা। এতে বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের নানা দিক ফুটে উঠেছে। রেডিও টেলিভিশনের সরাসরি সম্প্রচারের পাশাপাশি ভার্চুয়াল প্ল্যাটফর্মে তা তুলে ধরা হয়েছে সর্বসাধারণের জন্য। বাঙালির এই মহেন্দ্রক্ষণ উদযাপনের সঙ্গী ছিলেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরাও। বাঙালির জীবনে 2021 সাল আসে এক মাহেন্দ্রক্ষণ হয়ে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের 50 বছর এবং স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর ছিল এটি। এই উপলক্ষে চলতি বছরের 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠানের। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রতিবেশী 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিতিতে এই আয়োজন পরিণত হয় দক্ষিণ এশিয়ার মিলন মেলায়। আয়োজনের প্রথম দিন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম সোলেহ, 19 মার্চ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মহিন্দা রাজাপাকসে, 22 মার্চ নেপালের প্রধানমন্ত্রী বিদ্যা দেবী ভান্ডারী, 24 মার্চ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। हमारी विरासत भी साझी है, हमारा विकास भी साझा है। এছাড়া ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, জাপান, চীন, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের ধারণ করা বক্তব্য সম্প্রচার করা হয়। মুজিব চিরন্তন প্রতিপাদ্যে 10 দিনব্যাপী অনুষ্ঠানমালায় প্রতিদিন ভিন্ন থিমে মোট 13 ঘন্টা আলোচনা এবং 16 ঘন্টার উপর হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া 27 মার্চ টুঙ্গিপাড়ায় বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী। এদিকে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হয় দুদিনের বর্ণিল আয়োজন মহাবিজয়ের মহানায়ক। 16 ডিসেম্বর বিকেলে সেখান থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে দেশবাসীকে সঙ্গে নিয়ে সোনার বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। দেশের সব জেলা থেকে কোটি কণ্ঠে উচ্চারিত হয় মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের শপথ। বিজয় দিবসের অনুষ্ঠানে সঙ্গী হন মুক্তিযুদ্ধে অবদান রাখা বন্ধু রাষ্ট্র ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোনার বাংলা in the shortest possible period of time. এই উপলক্ষে দুদিনব্যাপী হাজার বছরের বাঙালি সংস্কৃতির নানা উপস্থাপনা শিল্পিতভাবে উঠে আসে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আরো খবর নিয়ে ফিরছে একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। রাজধানীর মোহাম্মদপুরের কবির বাহিনীর মূল হোতা ও শীর্ষ সন্ত্রাসী কবির হোসেন ওরফে গাংচিল কবির ও তার 7 সহযোগীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে তাদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়েছে। র্যাব আরও জানায়, মোহাম্মদপুর এলাকায় ডাকাতি ও ছিনতাই করত কবির বাহিনীর সদস্যরা। দলের সব সদস্যকে ধরতে অভিযান চালাতে চলছে বলেও জানিয়েছে র্যাব। কবির হোসেন সহ সর্বমোট র্যাব ২ গতকালকে ৮ জন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই কবির হোসেনের যে গ্রুপ, এই গ্রুপের সদস্য ২০ থেকে ২২ জন এবং তারা দীর্ঘদিন যাবৎ মোহাম্মদপুর এলাকায় হত্যা, সন্ত্রাসী, মাদক কেনাবেচা, ছিনতাই ও চাঁদাবাজি কার্যক্রম চালিয়ে আসছিল। এসএসসিতে এবার বেড়েছে পাশের হার ও GPA-5, কিন্তু শিক্ষার মান কি বাড়ছে? এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিশাল এই অর্জন মুখ থুবড়ে পড়ছে উচ্চশিক্ষার ভর্তি পরীক্ষায়। কাগজে কলমে অর্জন বিশাল হলেও এই ফলাফল শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে খুবই সামান্য, এমন মত শিক্ষাবিদ ও গবেষকদের। সজল দাসের রিপোর্ট। পাশের হার 93.58%, GPA-5 1,83,340, যা গত বছরের তুলনায় প্রায় 53,000 বেশি। পরিসংখ্যান বলছে বোর্ড পরীক্ষার ফলাফলের প্রায় সব সূচকই প্রতি বছর ঊর্ধ্বমুখী। এসএসসি ও এইচএসসি পরীক্ষার এই ইতিবাচক ফলাফল মুখ থুবড়ে পড়ে উচ্চশিক্ষার ভর্তি পরীক্ষায়। বুয়েট, মেডিকেল কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রেই পাশের হার নগণ্য। এসব ভর্তি পরীক্ষায় গড়ে পাশ করেছে 10 থেকে 30% শিক্ষার্থী। শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন, শিক্ষার্থী সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মাত্র আমরা 3টি বিষয়ের পরীক্ষা নিয়ে অসংখ্য শিক্ষার্থীকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ফলাফল GPA-5 দিয়ে আমরা তাদেরকে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে পাশ করাচ্ছি, কিন্তু আমরা শিক্ষার গুণগত মানের দিকে নজর দিচ্ছি না। আমি মনে করি সরকারের এখন সময় এসেছে শিক্ষার গুণগত মানের দিকে নজর দেওয়ার। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন সম্ভব না হলে অবস্থার পরিবর্তন সম্ভব নয় বলেও মত তাদের। যখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা ভর্তি, আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাগুলোতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা, অসংখ্য শিক্ষার্থী পাস নম্বর পেতে ব্যর্থ হয়। এবং শিক্ষার্থীরা, আমরা যারা দেখতে পাচ্ছি, আমাদের শিক্ষার যে পরিমাণগত বিকাশ এবং পরিমাণগত যে উন্নয়ন হয়েছে, পাশাপাশি গুণগত উন্নয়ন আসলে আশাব্যঞ্জকভাবে হয়নি। শিক্ষার আধুনিকায়ন ও প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর কথাও বলছেন তারা। আন্তর্জাতিক মানদণ্ডে দেশের শিক্ষা ব্যবস্থা অনেকটাই নিচের সারিতে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে এই মুহূর্তে সার্টিফিকেটধারী তৈরি হচ্ছে, মানসম্মত শিক্ষা শিক্ষার্থীদের কাছে পৌঁছচ্ছে না। তাদের মতে দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়ন নির্ভর করছে এই মানসম্মত শিক্ষার উপরে, যে কারণে ভবিষ্যতে আর্থসামাজিক উন্নয়ন কতটা সম্ভব হবে সে বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সজল দাস, নিউজ 24, ঢাকা। রাসেল ও নীল নামে পরিচিত গীতিকার মেহবুবুল হাসান রাসেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচুবাগান এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাতের খাবার শেষে নিজের রুমে যান মেহবুবুল হাসান রাসেল। পরে রাতে 11:30টার দিকে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। আগামীকাল থেকে রাজধানীর পূর্বাচলে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তার বিস্তারিত খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস।
অন্তরা, আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আসলে করোনা মহামারীর পর কিন্তু ঢাকার বাইরের এই অঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে কিন্তু সেখানে যেতে হবে দর্শনার্থীদের। কেমন দেখছেন সার্বিক অবস্থা, আর সেখানকার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা? প্রস্তুতি এখনো চলছে আফরিন। আর এই জায়গাটিতে এবারই প্রথম বাণিজ্য মেলা হতে যাচ্ছে। এর আগে 25 বছর ধরে ঢাকার মধ্যে বাণিজ্য মেলা হতো শেরেবাংলা নগরে, এবং সেই জায়গা ছেড়ে এখানে আসার যে পরিকল্পনা সেটি আরও আগে থেকেই ছিল, কিন্তু করোনার কারণে আসলে সেই যে প্রস্তুতিটি নিতে এবং সিদ্ধান্তটি নিতে আসলে দেরি হলো। আর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে কর্মযজ্ঞ সেটি চলছে, এখনও পুরোপুরি শেষ হয়নি, প্রস্তুত পুরোপুরি নয় বলা যায়, তবে কালকে নাগাদ হয়তো হয়ে যাবে। আর বিকেলে বাণিজ্যমন্ত্রী আসবেন, তিনি নিশ্চয়ই এ বিষয়ে আরও বিস্তারিত বলবেন। আর আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই জানেন যে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অনলাইনের মাধ্যমে এই বাণিজ্য মেলার আসলে উদ্বোধন করবেন। আর এখানে পুরোপুরি যে জায়গা সেটি হচ্ছে 33,000 বর্গ মিটার, এবং যেটি আছে সেটি হচ্ছে এই ফ্লোরের যে স্পেস সেটি হচ্ছে 24,370 বর্গ মিটার, আর এক্সিবিশন যে স্পেস সেটি কে বলা হচ্ছে 15,418 বর্গ মিটার। এবং এবারের বাণিজ্য মেলায় যে স্টল থাকবে সেগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে তৈরি করা হচ্ছে এরকম বলা হয়েছে, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ বড় বড় স্টল, এবং চেষ্টা করা হবে যে করোনা মহামারীর কারণে যে ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার সেই সতর্কতা যেন অবলম্বন করা হয়, এমন কথা আসলে মেলার যারা আয়োজক তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আপনি দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি একেবারে পুরোপুরি শেষ হয়নি, অনেক জায়গায় যে কার্যক্রম সেটি চলছে, এখনও স্টলগুলোর যে সাজসজ্জার বিষয় রয়েছে সেটি চলছে। তবে যদি আজকে রাত্রি রয়েছে, কালকের দিনও রয়েছে উদ্বোধনের আগ পর্যন্ত, তো সেই পর্যন্ত হয়তো বা মেলাটি আসলে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে, মেলার যে প্রাঙ্গণ, এবং সেই কর্মযজ্ঞই আসলে এই মুহূর্তে চলছে। এবং সে সাথে আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে এটি এমন একটি জায়গায় পূর্বাচল বলা হচ্ছে, কিন্তু এখান থেকে নারায়ণগঞ্জের যে মানুষ আছে এবং সেই সাথে গাজীপুরের যারা রয়েছেন তারা কিন্তু বেশ সহজে আসতে পারবেন। কাঞ্চন ব্রিজের খুব কাছাকাছি এই জায়গাটি, সুতরাং এই জায়গায় আসলে শুধুমাত্র ঢাকার মানুষই নয়, অন্যান্য জেলার যারা আছেন আসতে চান তাদের জন্য কিন্তু একটু সুবিধাই হলো। তবে কুড়িল বিশ্ব রোড থেকে এই জায়গাটায় আসতে বেশ কিছুটা সময় লাগবে, আর ঢাকা থেকে আসতে কিছুটা সময় লাগবে, কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই আসলে বিশেষ করে ঢাকার মধ্যে যাতে যানজট সৃষ্টি না হয় সেটির বিষয়টি মাথায় রেখেই কিন্তু এখানে বাণিজ্য মেলা করবার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি কিন্তু মেলার যে কর্তৃপক্ষ রয়েছেন, আয়োজক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। আপনি অন্তরা বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য। সহকর্মী অন্তরা বিশ্বাস পূর্বাচল থেকে জানাচ্ছিলেন আন্তর্জাতিক বাণিজ্য মেলার সর্বশেষ অবস্থা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বে টানা তৃতীয় দিনের মতো রেকর্ড করল করোনা ভাইরাসের সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা। একদিনে 18,89,000-এর বেশি আক্রান্ত এবং 7,058 জনের মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে। আবারও সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র ছাড়াও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। এমন পরিস্থিতিতে ওমিক্রন মোকাবেলায় চতুর্থ ডোজ টিকার অনুমোদন দিয়েছে ইসরায়েল। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। চলতি বছরের মাঝামাঝি সময় থেকে বিশ্বব্যাপী ব্যাপকভাবে শুরু হয় করোনার টিকাদান। সংক্রমণের হারও ধীরে ধীরে নিম্নমুখী হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছিল সবার মনে। কিন্তু বছরের একদম শেষে টানা 3 দিনের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ডে আবারও চিন্তার ভাঁজ পড়ছে সবার কপালে। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে আবারও রেকর্ড সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে 5,45,000-এর বেশি আক্রান্ত ও 6,484 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। তবে সংক্রমণের এমন ঊর্ধ্বগতিতেও শাটডাউনের পথে হাঁটতে নারাজ দেশটির নিউ ইয়র্ক শহরের নির্বাচিত মেয়র এরিক অ্যাডামস। যুক্তরাজ্য, ইতালি, স্পেন সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশেও রেকর্ড সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে করোনা সংক্রমণের চতুর্থ ঢেউ অতিক্রম হয়েছে দাবি করে রাত্রিকালীন কারফিউ প্রত্যাহার করেছে ওমিক্রনের প্রথম শনাক্তকারী দেশ দক্ষিণ আফ্রিকা।
করোনার বর্তমান ঢেউ মোকাবেলায় দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থার লোকদের জন্য চতুর্থ ডোজ করোনা টিকার অনুমোদন দিয়েছে ইসরায়েল। তবে ব্যাপকভাবে ব্যবহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি এখনও মুলতবি আছে বলে জানিয়েছে রয়টার্স। নিবির আমিন, নিউজ 24। ইউক্রেন ইস্যু সহ পূর্ব ইউরোপে নিরাপত্তা নিয়ে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 50 মিনিটের এই আলাপে উভয় নেতা একে অপরকে হুমকি দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। সংবাদ মাধ্যমটি জানায়, শুক্রবার বাংলাদেশ সময় রাত 2:30টার পরে দুই নেতার ফোন আলাপ হয়। এ সময় ইউক্রেন ইস্যুতে প্রয়োজনে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন বাইডেন। জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন, রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ হলে তা যুক্তরাষ্ট্রের মারাত্মক ভুল সিদ্ধান্ত হবে, আর এ ঘটনায় ফাটল সৃষ্টি করবে মস্কো ওয়াশিংটন সম্পর্ককে। মূলত পুতিনের অনুরোধের প্রেক্ষিতেই ফোন আলাপটি আগামী 10 জানুয়ারি জেনেভায় অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের আলোচনার আগে অনুষ্ঠিত হলো। দুই নেতার মধ্যে চলতি মাসে যা ছিল দ্বিতীয় ফোন আলাপ। সংবাদের সময় হলো আরেকটি বিরতির। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন দিনের সংবাদ। এবারে ক্লেমন খেলার খবর। নতুন বছরের প্রথম দিনেই আগামীকাল নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই ভ্যানুতে শুরু হচ্ছে কিউইদের বিপক্ষে বাংলাদেশের 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। খেলা শুরু বাংলাদেশ সময় কাল ভোর 4টায়। নিজেদের ইতিহাসে আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই নিউজিল্যান্ডের মাটিতে জয় পায়নি বাংলাদেশ। দেশটিতে 3 ফরম্যাটে মোট 32 ম্যাচ হারের দুঃসহ স্মৃতি রয়েছে টাইগারদের। টেস্টে হারের সংখ্যাটা 9। সর্বশেষ নিউজিল্যান্ড সফরেও গত মার্চে ওয়ানডে টি20তে টানা 6 ম্যাচ হেরেছিল বাংলাদেশ। তিক্ত অতীত, কন্ডিশনের দুর্দান্ত চ্যালেঞ্জ এবং সামনে আবারও প্রবল প্রতিপক্ষ কিউইরা। 1 ডিসেম্বর দেশটিতে পৌঁছে কোয়ারেন্টিন শেষে 22 ডিসেম্বর অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। এরপর 28 ও 29 ডিসেম্বর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে টাইগাররা। এই ম্যাচের আগে অন্তত আরও একটি প্রস্তুতি ম্যাচের ঘাটতি আর একমাত্র ম্যাচের অনুশীলনই বাংলাদেশ দলের প্রাপ্তি। নিউজ শেষ করব ফুলের সাম্রাজ্যের খবর জানিয়ে। সম্ভাবনার অপার বার্তা নিয়ে দুয়ারে কড়া নাড়ছে নতুন বছর। রাতের আঁধার কেটে যাওয়ার প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানাবে পুরো দেশ। ফুল ছাড়া এই উৎসব যেন থেকে যায় অপূর্ণ। এই সময়টার অপেক্ষাতেই থাকেন যশোরের গদখালির ফুল ব্যবসায়ীরা। ফলন ও দাম ভালো হওয়ায় ফুলের হাসি লেগেছে চাষিদের চোখে মুখেও। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ইংরেজি নববর্ষ। সারা দেশ অপেক্ষায় নতুন বছরকে নতুনভাবে বরণ করে নেয়ার। সবার আশা, সব দুর্যোগ কাটিয়ে নতুনভাবে শুরু হবে নতুন বছর। আর সব উৎসব পার্বণে ফুল অপরিহার্য এক অনুষঙ্গ হয়ে উঠেছে বাঙালির জীবনে। যশোরের গদখালিও তাই ফুলের পসরা সাজিয়ে বসেছে। মহামারী করোনা ও আমফান ঘূর্ণিঝড়ের কারণে টানা 2 বছরের মন্দাভাব কাটিয়ে উঠতে গত কয়েক মাস ধরে পরিশ্রম করছেন গদখালির ফুল চাষিরা। তারই ফল যশোরের বিস্তীর্ণ মাঠ জুড়ে দেখা যাচ্ছে গোলাপ, জারবারা, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ফুল। করোনার ভিতরে খারাপ অবস্থায় ছিলাম আমরা। করোনা চলে যাওয়ার পর আমরা যে চাষ করেছি মোটামুটি এখন ভালো। আশা করা যাচ্ছে যে 2 বছর ক্ষতি হয়েছে, তার ক্ষতিটা তো অবশ্য পোষানোর মতো না, কিন্তু তারপরে যতটুকু সম্ভব পোষাবে। কৃষকরা জানান, ডিসেম্বর মাসের শুরু থেকে ফুলের ভালো দাম পাওয়া যাচ্ছে। জারবারা প্রতি পিস 8 থেকে 10 টাকা দরে, গ্লাডিওলাস 7 থেকে 8 টাকা দরে, দেশি গোলাপ 3 থেকে 4 টাকা দরে ও গাঁদা ফুল প্রতি 1000 300 থেকে 600 টাকা দরে বিক্রি হচ্ছে। সাদা এরকম 7-8 টাকা, পেরিন 12 টাকা 13 টাকা এরকম বাজার বিক্রি হচ্ছে আজকে ফুল। প্রায় ম্যাক্সিমাম জেলায় আমাদের ফুল গদখালি থেকে যায়, যেরকম সাতক্ষীরা, রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া।
ইংরেজি নববর্ষ উপলক্ষে গেল 3 দিনে গদখালি বাজার থেকে 1.5 কোটি টাকার ফুল বিক্রি করেছেন চাষিরা, এমনটা জানালেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি। করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর ফুলের বাজার মোটামুটি চাঙ্গা এবং আমাদের ফুলের সেক্টরে প্রতি বছরে একটা অনুষ্ঠানকে ঘিরে ফুল বেচাবিক্রি বেশি বেশি হয় এবং কৃষকরা সেভাবে উৎপাদন করে এবং পরিচর্যা করে। কৃষি বিভাগের তথ্য মতে যশোর জেলায় প্রায় 6,000 কৃষক 1,500 হেক্টর জমিতে 11 ধরনের ফুলের চাষ করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনের সংবাদ ছিল এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।